বাংলাদেশে এখন এমন অনেক ছোট খামারি আছে যারা একসময় খুব আশা নিয়ে মুরগি পালন শুরু করেছিল। কেউ ৫০০ বাচ্চা দিয়ে শুরু করেছিল, কেউ ১০০, কেউ আবার বাড়ির পাশে ছোট্ট টিনের ঘরে মাত্র ২০টা দেশি মুরগি দিয়ে। শুরুতে তাদের স্বপ্ন ছিল নিজের আয় হবে, পরিবারের পাশে দাঁড়ানো যাবে, বাজারের চাকরির পিছনে ছোটার দরকার হবে না। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই অনেকের মুখের হাসি শুকিয়ে গেছে, কারণ একটা জিনিস ধীরে ধীরে তাদের পুরো হিসেবটাই বদলে দিয়েছে। সেই জিনিসটার নাম ফিড খরচ। আজকে বাজারে দাঁড়িয়ে যদি একজন ছোট খামারি হিসাব করে, তাহলে সে দেখবে তার মুরগির লাভের অর্ধেকেরও বেশি চলে যাচ্ছে শুধু খাবারের পেছনে। ভুট্টার দাম বাড়ে, সয়াবিনের দাম বাড়ে, তৈরি ফিডের দাম বাড়ে, কিন্তু ডিম বা মুরগির দাম সবসময় সেইভাবে বাড়ে না। ফলে ছোট খামারি সবচেয়ে বেশি চাপে পড়ে। গ্রামের অনেক মানুষ এখন আর বড় খামার করার স্বপ্ন দেখে না। তারা চায় এমন একটা সিস্টেম যেখানে কম জায়গায় কম খরচে একটু বুঝে করলে টিকে থাকা সম্ভব। কারণ সবাই এখন বুঝে গেছে শুধু মুরগি পালন করলে হবে না, সিস্টেমটা স্মার্ট হতে হবে। এমন একটা সিস্টেম যেখানে খামারের এক অংশ আরেক অংশকে সাহায্য করবে, যেখানে বর্জ্যও কাজে লাগবে, যেখানে শুধু খরচ না, খরচ কমানোর চিন্তাটাও থাকবে। আর এই জায়গাতেই এখন ধীরে ধীরে বাংলাদেশের অনেক ছোট খামারি অ্যাজোলা আর বিএসএফের দিকে তাকাচ্ছে। কারণ তারা বুঝতে শুরু করেছে ভবিষ্যতের খামার শুধু ইট, টিন আর মুরগি দিয়ে হবে না। ভবিষ্যতের খামার হবে এমন যেখানে খাবারের একটা অংশ নিজেরাই তৈরি করবে। কল্পনা করুন, আপনার বাড়ির এক কোণে কয়েকটা সবুজ পানির টব, সেখানে ভাসছে ঘন সবুজ অ্যাজোলা। অন্যদিকে একটা ছোট্ট ছায়াযুক্ত জায়গায় রান্নাঘরের উচ্ছিষ্ট আর জৈব বর্জ্য খেয়ে বড় হচ্ছে বিএসএফ লার্ভা, আর সেই লার্ভা পরে মুরগির খাবারের অংশ হয়ে যাচ্ছে। মানে যেটা আগে নষ্ট হতো সেটাই এখন খামারের সম্পদ হয়ে যাচ্ছে। এটা শুনতে অনেকের কাছে নতুন লাগতে পারে। কেউ ভাবতে পারে এগুলো কি সত্যি বাস্তবে করা যায়? আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোট পরিসরে মানুষ এটা চেষ্টা করছে। কেউ পুরোপুরি সফল, কেউ আবার ভুল করে ক্ষতি করেছে। কারণ এই সিস্টেমটা ম্যাজিক না, বুঝে করতে হয়, পরিষ্কারভাবে করতে হয়, ধৈর্য ধরে করতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সিস্টেম ফিড পুরোপুরি বন্ধ করার গল্প না, এটা ফিডের উপর চাপ কমানোর গল্প, ছোট খামারিকে একটু শ্বাস নেওয়ার সুযোগ করে দেওয়ার গল্প। আমি নাফিজ, আর আপনি দেখছেন ডিজিটাল ফার্মার বিডি। আজকের এই পুরো যাত্রায় আমরা দেখব কিভাবে একটা ছোট জায়গা থেকেও স্মার্টভাবে মুরগি, অ্যাজোলা আর বিএসএফ একসাথে মিলিয়ে এমন একটা সিস্টেম দাঁড় করানো যায় যেটা কম খরচে ধীরে ধীরে একটা পরিবারের বাড়তি আয় তৈরি করতে পারে। কিন্তু সেই সাথে আমরা ঝুঁকির কথাও বলবো, কারণ বাস্তব কৃষিতে শুধু স্বপ্ন দেখালে হয় না, ভুল করলে কোথায় ক্ষতি হতে পারে সেটাও জানা দরকার। বাংলাদেশের বাস্তবতায় এখন যারা টিকে থাকতে পারবে তারা শুধু বেশি টাকা খরচ করে না, তারা বেশি বুদ্ধি দিয়ে কাজ করবে। আর সেই কারণেই এই ধরনের স্মার্ট সিস্টেম নিয়ে এত আলোচনা শুরু হয়েছে। কারণ মানুষ এখন শুধু খামার করতে চায় না, মানুষ এখন এমন একটা ব্যবস্থা চায় যেখানে কম জায়গা, কম টাকা আর সীমিত সুযোগ দিয়েও ধীরে ধীরে সামনে এগোনো যায়। ধরুন আপনার বাড়ির পাশে 10 বাই 12 ফুটের একটা খালি জায়গা আছে। কারোর ক্ষেত্রে সেটা বাড়ির পেছনের অংশ, কারোর ছাদের কোণা, কারো আবার টিনিল ঘরের পাশের ছোট ফাঁকা জায়গা। সাধারণভাবে মানুষ এই জায়গাটা হয়তো ফেলে রাখে, কিন্তু যদি এই ছোট জায়গাটাকেই কয়েকটা আলাদা জোনে ভাগ করা যায়, তাহলে এখান থেকেই একটা ছোট স্মার্ট ফার্ম তৈরি করা সম্ভব। প্রথমে থাকে মুরগির অংশ। খুব বড় কিছু না, বাঁশ, নেট আর টিন দিয়ে সাধারণ একটা শেড, যেখানে শুরুতে 20 থেকে 30টা দেশি বা সোনালী মুরগি রাখা যায়। মুরগির নিচে মল জমার জন্য ট্রে রাখা হবে, যেন পরিষ্কার করা সহজ হয়, কারণ এই সিস্টেমে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। তারপর থাকে অ্যাজোলা জোন। এটা সাধারণত বড় কোনো পুকুর লাগে না, কয়েকটা কম গভীর প্লাস্টিক টব, সিমেন্টে চৌবাচ্চা বা পলিথিন দিয়ে বানানো ছোট বেডেও অ্যাজোলা চাষ করা যায়। অ্যাজোলা দেখতে ছোট সবুজ পানির উদ্ভিদের মতো, খুব দ্রুত বাড়ে, কিন্তু এটাকে ঠিকভাবে বাড়াতে হলে পরিষ্কার পানি, কিছুটা ছায়া আর নিয়মিত যত্ন লাগে। তারপর আসে বিএসএফ অংশ। অনেকেই প্রথমে এই নাম শুনে ভয় পায়। আসলে বিএসএফ মানে ব্ল্যাক সোলজার ফ্লাই। এটা সাধারণ মাছির মতো না। এই মাছি সাধারণত রোগ ছড়ানোর জন্য পরিচিত নয়, বরং এর লার্ভা জৈব বর্জ্য খুব দ্রুত ভেঙে ফেলতে পারে। রান্নাঘরের উচ্ছিষ্ট, পচা সবজি, ফলের খোসা, বাজারের জৈব বর্জ্য, এগুলো নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করে লার্ভা বড় করা যায়। আর এই লার্ভায় প্রোটিন অনেক বেশি থাকে, ফলে ছোট পরিসরে এটা মুরগির খাবারের একটা সহায়ক উৎস হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পুরো সিস্টেমে সবকিছু আলাদা না, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। যেমন মুরগির মল থেকে জৈব সার তৈরি হতে পারে, সেই সার থেকে অ্যাজোলার পুষ্টি পাওয়া যায়।
রান্নাঘরের বর্জ্য বিএসএফ খায়, বিএসএফ লার্ভা পরে মুরগি খায়, ফলে বাইরে থেকে সবকিছু কিনে আনার চাপ কিছুটা কমে। অনেকেই ভুল করে ভাবে আজ থেকেই আর কোনো ফিড লাগবে না। বাস্তবে সেটা না। বিশেষ করে দ্রুত বড় হওয়া ব্রয়লার মুরগির ক্ষেত্রে পুরোপুরি বিকল্প খাবারে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু দেশি, সোনালী বা ধীরে বড় হওয়া কিছু মুরগির ক্ষেত্রে সাপ্লিমেন্ট হিসাবে এই সিস্টেম অনেক খামারিকে সহায়তা করতে পারে। বাংলাদেশের আবহাওয়ায় একটা বড় সুবিধা হলো এখানে গরম আর আর্দ্র পরিবেশে অ্যাজোলা দ্রুত বাড়তে পারে, আবার জৈব বর্জ্য সহজে পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই শুধু ইউটিউবে 2 মিনিট দেখে শুরু করে দেয়। তারপর কয়েকদিন পর দুর্গন্ধ হয়, মাছি বাড়ে, পানি নষ্ট হয়, মুরগি অসুস্থ হয়, কারণ তারা সিস্টেমটাকে ফার্ম হিসেবে না দেখে শর্টকাট হিসেবে দেখে। আসলে এটা একটা জীবন্ত ইকোসিস্টেম। এখানে প্রতিদিন পর্যবেক্ষণ দরকার। পানি কেমন আছে দেখতে হবে, লার্ভা অতিরিক্ত গরমে নষ্ট হচ্ছে কিনা দেখতে হবে, মুরগি নতুন খাবার ঠিকভাবে নিচ্ছে কিনা বুঝতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছোট থেকে শুরু করতে হবে। বাংলাদেশের অনেক সফল ছোট খামারি শুরুতেই বড় যায়নি, তারা আগে বুঝেছে, তারপর ধীরে ধীরে বাড়িয়েছে। কারণ কৃষিতে সবচেয়ে বড় ক্ষতি হয় তাড়াহুড়ো থেকে। এই পুরো সিস্টেম দেখতে ছোট হলেও এর ভিতরে একটা বড় ধারণা কাজ করে। সেটা হলো খামার শুধু প্রাণী পালনের জায়গা না, এটা একটা ঘুরে ফিরে চলা ব্যবস্থা, যেখানে অপচয় কম হবে আর প্রতিটা জিনিসের একটা ব্যবহার থাকবে। এখন যদি আমরা এই পুরো সিস্টেমের মূল অংশে যাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মুরগি পালন। কারণ শেষ পর্যন্ত বেশিরভাগ মানুষের প্রধান লক্ষ্য থাকে ডিম বা মুরগি বিক্রি করে আয় করা। কিন্তু এখানেই অনেক মানুষ সবচেয়ে বেশি ভুল করে। তারা ভাবে শুধু খাবার দিলেই মুরগি বড় হবে। বাস্তবে মুরগি পালন একটা ব্যালেন্সের বিষয়। আপনি যদি শুরুতেই অনেক বেশি মুরগি নিয়ে ফেলেন, কিন্তু জায়গা, বাতাস, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক না থাকে, তাহলে রোগ খুব দ্রুত ছড়াতে পারে। তাই ছোট পরিসরে শুরু করলে 20 থেকে 30টা মুরগি অনেক নিরাপদ। বিশেষ করে দেশি বা সোনালী জাতের মুরগি বাংলাদেশের ছোট খামারের জন্য তুলনামূলক ভালো হতে পারে, কারণ এগুলো একটু সহনশীল। অনেকেই ব্রয়লার দিয়ে শুরু করতে চায়, কারণ দ্রুত লাভের আশা থাকে। কিন্তু ব্রয়লারের জন্য খাবার, তাপমাত্রা আর ব্যবস্থাপনা অনেক বেশি সংবেদনশীল, ফলে নতুনদের জন্য সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এখন প্রশ্ন আসে, অ্যাজোলা আর বিএসএফ কিভাবে এখানে কাজ করবে? প্রথমে বুঝতে হবে মুরগির খাবারে শুধু এক ধরনের পুষ্টি লাগে না। তাদের শক্তি, প্রোটিন, ভিটামিন, খনিজ সবকিছুর ভারসাম্য দরকার। বাজারের তৈরি ফিড এই ব্যালেন্স মাথায় রেখেই তৈরি হয়। তাই কেউ যদি হঠাৎ পুরো ফিড বন্ধ করে শুধু অ্যাজোলা খাওয়াতে যায়, তাহলে মুরগির বৃদ্ধি বা ডিম কমে যেতে পারে। কিন্তু যদি ধীরে ধীরে অল্প পরিমাণে অ্যাজোলা যোগ করা হয়, তাহলে কিছু ক্ষেত্রে খাবারের খরচ কমাতে সাহায্য করতে পারে। অ্যাজোলা সাধারণত কুচি করে অন্য খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়। অনেক মুরগি প্রথমে এটা খেতে চায় না, তাই ধীরে ধীরে অভ্যস্ত করাতে হয়। আবার বিএসএফ লার্ভা প্রোটিনের ভালো উৎস হতে পারে। বিশেষ করে দেশি মুরগি বা হাঁস অনেক আগ্রহ নিয়ে এটা খায়। কিন্তু এখানেও নিয়ম আছে। পরিষ্কার পরিবেশে লার্ভা তৈরি করতে হবে। পচা, রাসায়নিক মেশানো বা নোংরা জিনিস ব্যবহার করলে বিপদ হতে পারে। এখন একটা বাস্তব দৃশ্য কল্পনা করুন। সকালে খামারি এসে প্রথমে পানি দেখে, তারপর অ্যাজোলার টবের অবস্থা দেখে। যদি খুব ঘন হয়ে যায় তাহলে কিছু তুলে নেয়। তারপর বিএসএফ বক্সে জৈব বর্জ্য দেয়। কয়েকদিন পর সেই লার্ভা সংগ্রহ করে অল্প পরিমাণে মুরগির খাবারের সাথে মেশায়। ধীরে ধীরে সে বুঝতে পারে বাইরে থেকে কিছু খাবার কম কিনতে হচ্ছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, এটা একদিনে ফল দেয় না। প্রথম কয়েক মাস শেখার সময়। কেউ ভুল করবে, কেউ হয়তো অতিরিক্ত পানি দিয়ে অ্যাজোলা নষ্ট করবে, কেউ হয়তো বিএসএফে দুর্গন্ধ তৈরি করবে। কিন্তু যারা ধৈর্য ধরে শেখে, তারা ধীরে ধীরে বুঝতে পারে খামারের খরচ কমানো মানেই শুধু কম টাকা খরচ করা না, বরং নিজের সম্পদ নিজে তৈরি করা। বাংলাদেশের অনেক পরিবারে রান্নাঘরের উচ্ছিষ্ট প্রতিদিন নষ্ট হয়, বাজারের পচা সবজি নষ্ট হয়, অথচ সঠিক ব্যবস্থাপনায় এগুলোর একটা অংশ খামারের কাজে লাগতে পারে। এটা শুধু টাকা বাঁচানোর গল্প না, এটা অপচয় কমানোর গল্পও। আর এই জায়গাতেই ভবিষ্যতের ছোট খামারের চিন্তাটা আলাদা হয়ে যায়। কারণ এখানে শুধু প্রাণী পালনের কথা বলা হচ্ছে না, এখানে পুরো পরিবেশটাকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। যখন একটা খামারের এক অংশ আর এক অংশকে সাহায্য করতে শুরু করে, তখন খামারটা ধীরে ধীরে শুধু ব্যবসা থাকে না, একটা চলমান ব্যবস্থা হয়ে যায়। আর এই পুরো সিস্টেমের দ্বিতীয় বড় শক্তি হচ্ছে বিএসএফ আর জৈব বর্জ্য ব্যবস্থাপনা। বাংলাদেশে প্রতিদিন কত খাবার নষ্ট হয় সেটা যদি কেউ কাছ থেকে দেখে তাহলে অবাক হবে।
বাজারের পচা সবজি, রান্নাঘরের উচ্ছিষ্ট, ফলের খোসা, হোটেলের ফেলে দেওয়া খাবার এগুলোর একটা বড় অংশ শেষ পর্যন্ত দুর্গন্ধ তৈরি করে, ডাস্টবিন ভরিয়ে ফেলে। কিন্তু প্রকৃতির দিক থেকে দেখলে এগুলো সবই জৈব উপাদান, আর বিএসএফ লার্ভা এই জৈব বর্জ্য দ্রুত ভেঙে ফেলতে পারে। এখন অনেকে ভুল বোঝে যে কোনো ময়লা ফেললেই হবে। আসলে না, এখানে বাছাই খুব গুরুত্বপূর্ণ। প্লাস্টিক, কেমিক্যাল, অতিরিক্ত তেল বা পচা মাংসের মতো জিনিস ব্যবহার করলে সমস্যা হতে পারে। সবচেয়ে ভালো হয় সবজি, ফল, ভাত, রান্নাঘরের সাধারণ জৈব উচ্ছিষ্ট ব্যবহার করা। একটা ছোট কালো বক্স বা ড্রামে নিয়ন্ত্রিতভাবে এগুলো রাখা হয়। সেখানে বিএসএফ মাছি ডিম দেয়, কিছুদিন পর লার্ভা তৈরি হয়। এই লার্ভাগুলো খুব দ্রুত বড় হয়, আর এখানেই অনেক খামারি প্রথমবার বুঝতে পারে বর্জ্য সম্পদ হতে পারে। কিন্তু এখানেও ভুল করলে বিপদ। যদি জায়গা খুব গরম হয়, পানি জমে থাকে বা পরিষ্কার না থাকে, তাহলে দুর্গন্ধ হতে পারে, অন্য মাছি আসতে পারে। তাই বায়ু চলাচল আর পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা মুরগির সাথে এর সম্পর্ক দেখি, তাহলে বোঝা যাবে কেন এটা এত আলোচনায় এসেছে। কারণ প্রোটিন ভিত্তিক খাবার সবসময়ই দামি, আর বিএসএফ লার্ভা সেই জায়গায় একটা সহায়ক উৎস হতে পারে। তবে আবারও বলি, এটা পুরো খাবারের বিকল্প না, এটা সহায়ক উপাদান। অনেক ছোট খামারি প্রতিদিন অল্প পরিমাণে লার্ভা ব্যবহার করে খরচ কিছুটা কমানোর চেষ্টা করছে। আর যেহেতু দেশি মুরগি স্বাভাবিকভাবেই পোকামাকড় খেতে অভ্যস্ত, তাই তারা সহজেই এটা গ্রহণ করে। এখন এই পুরো সিস্টেমে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মুরগির মল। সাধারণভাবে মানুষ এটাকে সমস্যা মনে করে, কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে এটাও সম্পদ। মল সরাসরি ব্যবহার করলে সমস্যা হতে পারে, কিন্তু কম্পোস্ট বানিয়ে ব্যবহার করলে সেটা গাছ বা অ্যাজোলার জন্য পুষ্টি হতে পারে। ফলে খামারের বর্জ্য আবার খামারের ভেতরেই কাজে লাগছে। আর এই জায়গাটাই স্মার্ট ইন্টিগ্রেটেড সিস্টেমের মূল শক্তি। বাংলাদেশে অনেক মানুষ এখন বুঝতে শুরু করেছে, আলাদা আলাদা ছোট আয় মিলেই বড় সহায়তা তৈরি করে। কেউ শুধু ডিম বিক্রি করে, কেউ বাচ্চা বিক্রি করে, কেউ আবার অ্যাজোলা চারাও বিক্রি করছে, কেউ জৈব সার বিক্রি করছে। মানে একটা ছোট সিস্টেম থেকেও একাধিক দিকে আয় আসতে পারে। কিন্তু এর জন্য সময় দিতে হয়, প্রতিদিন একটু করে পর্যবেক্ষণ করতে হয়। কারণ এই ধরনের সিস্টেম অবহেলা সহ্য করে না। আজ পানি বদলালেন না, কাল সমস্যা। আজ অতিরিক্ত বর্জ্য দিলেন, কাল দুর্গন্ধ। আজ অসুস্থ মুরগি আলাদা করলেন না, কাল পুরো খামারে রোগ। তাই যারা এই ধরনের স্মার্ট সিস্টেমে সফল হয়, তারা আসলে শুধু খামারই না, তারা পর্যবেক্ষকও। তারা প্রতিদিন খামারের পরিবর্তন লক্ষ্য করে, আর ধীরে ধীরে সেই অভিজ্ঞতাই তাদের আসল শক্তি হয়ে যায়। বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা শুধু জায়গার অভাব না। অনেক সময় মানুষ তার আশেপাশের ফাঁকা অংশগুলোর ব্যবহারই জানে না। একটা ছোট ছাদের কোণা, পুকুরের পাড়, টিনের ঘরের পাশের সরু জায়গা, এমনকি মুরগির খাঁচার উপরের ফাঁকা অংশও কাজে লাগানো যায়। আর এই জায়গাতেই স্মার্ট খামারের আসল সৌন্দর্য। ধরুন, আপনার মুরগির শেডের পাশেই কয়েকটা উঁচু স্ট্যান্ডে ছোট সবজির টব রাখা হলো। সেখানে লাল শাক, পুদিনা, ধনেপাতা, পালং শাকের মতো দ্রুত বড় হওয়া ফসল লাগানো গেল। মুরগির কম্পোস্ট করা সার সেখানে কাজে লাগবে পারে। আবার অ্যাজোলা টবের পাশে যদি কলমি শাক বা পানিপ্রিয় কিছু গাছ লাগানো হয়, তাহলে সেই জায়গাটাও খালি থাকে না। অনেকেই এখন ছোট প্লাস্টিক ড্রাম কেটে বৃষ্টির পানি সংরক্ষণ করছে, কারণ শহর বা গ্রামের অনেক জায়গায় গরমের সময় পানির চাপ কমে যায়। সেই পানি পরে অ্যাজোলা বা গাছের কাজে ব্যবহার করা যায়। এখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই পুরো সিস্টেমের লাভ শুধু টাকার হিসাবে না, খরচ কমানোর মধ্যেও লাভ আছে। ধরুন, আপনি আগে সবজি কিনতেন, এখন কিছুটা নিজে উৎপাদন করছেন। আগে পুরো মুরগির খাবার কিনতেন, এখন অল্প অংশ নিজে তৈরি করছেন। আগে জৈব বর্জ্য ফেলে দিতেন, এখন সেটা খামারের সম্পদ। মানে টাকা সরাসরি হাতে না এলেও খরচ কমে যাচ্ছে। আর ছোট পরিবারের জন্য এটাও বড় সুবিধা। এখন অনেক পরিবারে নারীরাও এই ধরনের ছোট সিস্টেমে কাজ করছে, কারণ এটা বড় জমি বা ভারী যন্ত্রের কাজ না, ধীরে ধীরে শেখা যায়। অনেক ছাত্রও এখন ছোট পরিসরে দেশি মুরগি, কোয়েল বা অ্যাজোলা নিয়ে পরীক্ষা করছে, কারণ তারা বুঝতে পারছে ভবিষ্যতে শুধু চাকরির ওপর নির্ভর করা কঠিন হতে পারে। কিন্তু এখানেও বাস্তবতা আছে। এই ধরনের সিস্টেম রাতারাতি বড় আয় এনে দেয় না। প্রথমে শিখতে হয়, ভুল হয়, কখনো অ্যাজোলা মারা যায়, কখনো লার্ভা ঠিকমতো বাড়ে না, কখনো বাজারে ডিমের দাম পড়ে যায়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে ঝুঁকি এক জায়গায় না, কারণ খামারের আয় বা সুবিধা কয়েকটা দিকে ভাগ হয়ে থাকে। কেউ মুরগি বিক্রি করছে, কেউ ডিম, কেউ জৈব সার, কেউ অ্যাজোলা চারা, কেউ আবার নিজের খরচ বাঁচাচ্ছে। ফলে একটা অংশে সমস্যা হলেও পুরো সিস্টেম একসাথে ভেঙে পড়ে না।
এই চিন্তাটাই ভবিষ্যতের ছোট কৃষির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ এখন মানুষ শুধু বড় লাভের স্বপ্ন দেখে না, মানুষ টিকে থাকার মতো স্থায়ী একটা ব্যবস্থা খুঁজছে, আর এই ধরনের ছোট স্মার্ট ইকোসিস্টেম সেখানেই নতুন সম্ভাবনা তৈরি করছে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে ছোট জমি, বাড়তি মানুষ আর বাড়তি খরচ প্রতিদিন নতুন চাপ তৈরি করছে। তাই এখন শুধু বড় খামারই সমাধান না, ছোট কিন্তু বুদ্ধিমান খামারও সমাধান হতে পারে। যে কোনো ইউটিউব ভিডিওতে অনেক কিছু খুব সহজ মনে হয়, কিন্তু বাস্তব খামারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ঝুঁকি বোঝা। কারণ না বুঝে নেমে গেলে ছোট খামারও বড় ক্ষতির কারণ হতে পারে। এই ধরনের অ্যাজোলা আর বিএসএফ ভিত্তিক সিস্টেমে সবচেয়ে বড় ভুল হয় পরিচ্ছন্নতায়। অনেকে ভাবে যেহেতু জৈব বর্জ্য ব্যবহার হচ্ছে, তাই একটু নোংরা থাকলেও সমস্যা নেই। আসলে এখান থেকেই দুর্গন্ধ, রোগ আর মাছির ঝামেলা শুরু হয়। যদি বিএসএফ বক্সে অতিরিক্ত ভেজা বর্জ্য জমে থাকে, তাহলে অন্য ক্ষতিকর মাছি আসতে পারে। আবার যদি পানি জমে থাকে, তাহলে মশাও বাড়তে পারে। তাই প্রতিদিন একটু সময় দিয়ে পরিষ্কার রাখা খুব জরুরি। তারপর আসে মুরগির রোগ। বাংলাদেশে আবহাওয়া হঠাৎ বদলায়, কখনো অতিরিক্ত গরম, কখনো টানা বৃষ্টি, কখনো ঠান্ডা। এই পরিবর্তনে মুরগি দ্রুত অসুস্থ হতে পারে। বিশেষ করে নতুন খামারিরা অনেক সময় টিকা দেওয়ার বিষয়টা অবহেলা করে, কিন্তু একটা রোগ পুরো খামার শেষ করে দিতে পারে। তাই শুরুতেই স্থানীয় পশু চিকিৎসক বা অভিজ্ঞ কারো সাথে যোগাযোগ রাখা দরকার, আর অসুস্থ মুরগিকে দ্রুত আলাদা করা খুব গুরুত্বপূর্ণ। এখন অনেকে একটা বড় ভুল করে, ইউটিউবে বড় খামার দেখে শুরুতেই অনেক বিনিয়োগ করে ফেলে। কেউ ঋণ নিয়ে বড় শেড বানায়, কেউ একসাথে অনেক বাচ্চা তোলে, কিন্তু অভিজ্ঞতা ছাড়া এটা খুব ঝুঁকিপূর্ণ, কারণ প্রথম কয়েক মাস শেখার সময়। তাই ছোট শুরু করাই নিরাপদ, তারপর ধীরে ধীরে বাড়ানো উচিত। আরেকটা সমস্যা হলো পানি। অ্যাজোলা পরিষ্কার পানি পছন্দ করে, কিন্তু যদি অতিরিক্ত ময়লা বা রাসায়নিকযুক্ত পানি ব্যবহার করা হয়, তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। আবার রোদ বেশি হলে অ্যাজোলা পুড়ে যেতে পারে, তাই অল্প ছায়া দরকার। বিএসএফের ক্ষেত্রেও একই বিষয়, খুব বেশি গরমে লার্ভা মারা যেতে পারে, খুব ঠান্ডাতেও বৃদ্ধি কমে যায়। মানে পুরো সিস্টেমটাই পর্যবেক্ষণের ওপর চলে। এখন বাজারের কথাও ভাবতে হবে। ধরুন আপনি ডিম উৎপাদন করছেন, কিন্তু আশেপাশে সবাই একই সময়ে ডিম বিক্রি করছে, তখন দাম কমে যেতে পারে। তাই আগে থেকেই ভাবতে হবে কোথায় বিক্রি করবেন। স্থানীয় বাজার, পরিচিত ক্রেতা, বাড়ি বাড়ি বিক্রি, ছোট দোকান, এগুলো আগে থেকেই মাথায় রাখা ভালো। আরেকটা বড় বিষয় হলো গন্ধ। শহরের ছাদে বা ঘন বসতিপূর্ণ এলাকায় যদি খামার করা হয়, তাহলে প্রতিবেশীর সমস্যাও মাথায় রাখতে হবে। অতিরিক্ত মুরগি রাখলে বা পরিষ্কার না রাখলে সমস্যা তৈরি হতে পারে। তাই ছোট জায়গায়, ছোট পরিসরে নিয়ন্ত্রিতভাবে কাজ করাই ভালো। এখন একটা বাস্তব সত্যি হলো, এই ধরনের স্মার্ট সিস্টেমে সফল হতে হলে শুধু শ্রম না, মানসিক ধৈর্যও দরকার। কারণ প্রথম দিকে সব কিছু সুন্দরভাবে নাও চলতে পারে, কিন্তু যারা প্রতিদিন একটু একটু শেখে, তারাই পরে ভালো করে। বাংলাদেশের কৃষিতে এখন সবচেয়ে দরকারি জিনিস শুধু টাকা না, সঠিক জ্ঞান। কারণ ভুল জ্ঞান অনেক সময় কম টাকাকেও ডুবিয়ে দেয়। তাই কোনো কিছু দেখে উত্তেজিত হয়ে ঝাঁপ দেওয়ার আগে বাস্তবতা বোঝা দরকার। স্মার্ট খামার মানে শর্টকাট না, স্মার্ট খামার মানে বুঝে, হিসাব করে ধীরে ধীরে এমন একটা ব্যবস্থা তৈরি করা, যেখানে অপচয় কম হবে আর টিকে থাকার সুযোগ বাড়বে। এখন যদি পুরো হিসাবটা বাস্তবভাবে দেখি, তাহলে ছোট একটা সিস্টেম শুরু করতে খুব বিশাল টাকা সবসময় লাগে না। ধরুন কেউ 20 থেকে 30টা দেশি বা সোনালী মুরগি দিয়ে শুরু করলো, বাঁশ, নেট আর সাধারণ টিন দিয়ে ছোট শেড বানালো, কয়েকটা অ্যাজোলা টপ তৈরি করলো, একটা ছোট বিএসএফ বক্স বানালো। তাহলে এলাকার দামের ওপর নির্ভর করে মোটামুটি মাঝারি পরিসরের একটা ছোট সেটআপ তৈরি করা সম্ভব। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরুতেই বড় লাভের চিন্তা না করে শেখার চিন্তা করা। কারণ এই ধরনের সিস্টেমের আসল শক্তি সময়ের সাথে বোঝা যায়। প্রথমে হয়তো খুব বেশি লাভ হবে না, কিন্তু ধীরে ধীরে যদি খাবারের কিছু অংশ কম কিনতে হয়, যদি নিজের ডিম পাওয়া যায়, যদি বাড়তি বাচ্চা বিক্রি করা যায়, যদি কম্পোস্ট ব্যবহার করা যায়, তাহলে ধীরে ধীরে একটা পারিবারিক সাপোর্ট তৈরি হতে পারে। কেউ যদি এটা আরও বড় করতে চায়, তাহলে একবারে না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানো ভালো। যেমন প্রথমে 30টা মুরগি, তারপর অভিজ্ঞতা হলে 50, তারপর হয়তো আলাদা ডিম উৎপাদনের ইউনিট। আবার কেউ অ্যাজোলা চারও বিক্রি করতে পারে, কেউ বিএসএফ লার্ভা বিক্রি শুরু করতে পারে। কিন্তু সবকিছু নির্ভর করবে ব্যবস্থাপনার উপর।
এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিক্রি। বাংলাদেশের অনেক ছোট খামারি উৎপাদন করতে পারে, কিন্তু ভালোভাবে বিক্রি করতে পারে না, ফলে লাভ কমে যায়। তাই স্থানীয় পরিচিতি তৈরি করা দরকার। অনেকে এখন ফেসবুক ব্যবহার করছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ নিয়মিত ক্রেতা তৈরি করছে। কারণ এখন শুধু উৎপাদন করলেই হবে না, বিশ্বাসও তৈরি করতে হবে। আর এই জায়গায় ছোট খামারির একটা সুবিধে আছে। মানুষ এখন দেশি ডিম, দেশি মুরগি, পরিষ্কারভাবে পালন করা খাবারের দিকে বেশি আগ্রহী হচ্ছে। তাই যদি কেউ পরিষ্কার, সুন্দরভাবে ছোট পরিসরে কাজ করে, তাহলে ধীরে ধীরে তার আলাদা ক্রেতা তৈরি হতে পারে। তবে আবারও বলি, কোনো কৃষিতেই নিশ্চিত লাভ বলে কিছু নেই। আবহাওয়া বদলাতে পারে, রোগ আসতে পারে, বাজার কমে যেতে পারে। কিন্তু যারা হিসাব করে ছোট শুরু করে, ঝুঁটি ভাগ করে আর অপচয় কমায়, তারা সাধারণত দীর্ঘমেয়াদী টিকে থাকার সুযোগ বেশি পায়। আজকে বাংলাদেশের বাস্তবতায় অনেক মানুষ নতুন পথ খুঁজছে। কেউ চাকরি পাচ্ছে না, কেউ চাকরি করেও টিকতে পারছে না, কেউ গ্রামের জমি ফেলে রেখেছে, কেউ ছাদের খালি জায়গা ব্যবহার করছে না। কিন্তু ভবিষ্যতে হয়তো সবচেয়ে মূল্যবান হবে সেই মানুষ যে ছোট সম্পদকেও কাজে লাগাতে জানে। কারণ ভবিষ্যতের কৃষি শুধু বড় জমির মানুষের জন্য না, ভবিষ্যতের কৃষি হতে পারে ছোট জায়গার, স্মার্ট চিন্তার আর সংযুক্ত সিস্টেমের কৃষি। আর এই কারণেই অ্যাজোলা, বিএসএফ আর ছোট ইন্টিগ্রেটেড মুরগির সিস্টেম এখন এত মানুষের আগ্রহের জায়গা হয়ে উঠছে। কারণ এটা শুধু মুরগি পালনের গল্প না, এটা কম খরচে টিকে থাকার চেষ্টা, এটা অপচয় কমানোর চেষ্টা, এটা পরিবারের জন্য ধীরে ধীরে একটা নিরাপদ সাপোর্ট তৈরি করার চেষ্টা। যদি বুঝে, ধৈর্য ধরে, বাস্তবতা মাথায় রেখে কাজ করা যায়, তাহলে ছোট জায়গা থেকেও অনেক সম্ভাবনার দরজা খুলতে পারে। আর আপনি যদি এমন বাস্তব ভিত্তিক, গবেষণা ভিত্তিক, বাংলাদেশের জন্য উপযোগী স্মার্ট ফার্মিং আইডিয়া নিয়মিত দেখতে চান, তাহলে ডিজিটাল ফার্মার বিডির সাথে থাকতে পারেন। কারণ ভবিষ্যতের কৃষিতে শুধু শক্তি না, বুদ্ধিও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।